ইন্টারনেট স্ক্রল করার সময় হঠাৎ করেই হয়তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে চিংড়ি মাছের মতো দেখতে যীশুখ্রিস্টের একটা ছবি। অথবা ধরুন ওই যে 6 আঙুল বিশিষ্ট জম্বি সান্টাক্লজ। হ্যাঁ, ঠিক। শুনতে বেশ অদ্ভুত আর হাস্যকর লাগছে, তাই না? কিন্তু এই যে ডিজিটাল আবর্জনা, যাকে আমরা এখন স্লপ বা SLOP বলছি, তা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় দখল করছে না। একদমই না। এটা নীরবে ধ্বংস করে দিচ্ছে আমাদের সফটওয়্যার, বিজ্ঞান, এমনকি আমাদের চারপাশের পলিটিক্যাল রিয়ালিটিকেও। রাইট। আর আজকের এই ডিপ ডাইভে আমরা মূলত উন্মোচন করব জেনারেটিভ এআই এর সেই অন্ধকার দিকটি। একদিকে এআই দিয়ে নিখুঁত সফটওয়্যার বানানোর স্বপ্ন, আর অন্যদিকে ইন্টারনেট জুড়ে এই অদ্ভুত স্লপের বন্যা। মানে এই দুয়ের ভেতরের আসল মেকানিজমটা কি, সেটাই আজ আমরা ধাপে ধাপে ভেঙে দেখার চেষ্টা করব। তো শুরু করা যাক সেই আলোচনা দিয়ে, যেখানে জেনারেটিভ এআই সত্যি জাদুকরীভাবে মানুষের কাজের গতি বাড়িয়ে দিচ্ছে। প্রথমে তো সবার একটা ভয় ছিল, তাই না? হ্যাঁ, ওই যে এআই হয়তো মানুষের চাকরি কেড়ে নেবে। ঠিক। কিন্তু ডেটাগুলো ঘাটলে দেখা যায় অন্য চিত্র। এআই নিজে থেকে চাকরি খাচ্ছে না, বরং যে ডেভেলপার এআই ব্যবহার করতে জানেন, তিনি অনায়াসেই অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে যাচ্ছেন। এটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে জুনিয়র ডেভেলপারদের ক্ষেত্রে। মানে আগে C++ বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মতো জটিল বিষয়গুলো শিখতে মাসের পর মাস লেগে যেত। আর এখন চ্যাট জিপিটির মতো টুল একদম কাস্টমাইজড লার্নিং প্ল্যান তৈরি করে দিচ্ছে। রাইট। শুধু তাই নয়, AWS হুইসপারার বা গিটহাব কো-পাইলটের মতো টুলগুলো তো রাস্ট বা গো এর মতো ভাষায় রীতিমতো কোড লিখে দিচ্ছে। হ্যাঁ, গিটহাবের একটা সমীক্ষায় দেখলাম এআই ব্যবহারের ফলে ডেভেলপারদের কাজের হতাশা কমেছে প্রায় ৮৮%, আর তারা ৫৫% দ্রুত কোড লিখতে পারছেন। অবিশ্বাস্য একটা স্পিড, তাই না? স্পিড তো বটেই, কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। ওকে, লেটস আনপ্যাক দিস। হ্যাঁ, বলুন, কি খটকা? মানে জুনিয়ররা যদি শুধু চ্যাট জিপিটির কোড কপি পেস্ট করে কাজ চালিয়ে নেয়, এআই যদি এত দ্রুত কোড লিখে দেয় আর এত ল্যাঙ্গুয়েজ জানে, তাহলে কি মানুষের আর কোড লেখার কোনো দরকার আছে? পয়েন্টটা ভ্যালিড। আমরা কি শুধুই বসে বসে এআই এর কাজ দেখব? এই সন্দেহটা কিন্তু অমূলক নয়। অনেক টেক কোম্পানির ভেতরেও এই একই আলোচনা চলছে। তবে এখানে এআইকে অটো পাইলট হিসেবে দেখলে একটু ভুল হবে। আচ্ছা, তাহলে কি হিসেবে দেখব? এটি আসলে একজন কো-পাইলট, মানে এআই ডেভেলপারদের একঘেয়ে আর বারবার করতে হয় এমন কাজগুলো থেকে মুক্তি দিচ্ছে। ধরুন, একটা বড় সফটওয়্যার বানানোর সময় অনেক বয়লার প্লেট কোড বা বেসিক স্ট্রাকচার লিখতে হয়। যেটা বেশ বোরিং একটা কাজ। রাইট। এআই সেটা সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে। ফলে একজন মানুষের হাতে সময় থাকছে বৃহত্তর আর্কিটেকচার নিয়ে ভাবার, ক্রিয়েটিভ সলিউশন বের করার। অর্থাৎ কাজের গতি ৫৫% বাড়ছে। এটা শুনতেই দারুণ। কিন্তু ঠিক এখানেই ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং হয়ে ওঠে। কিভাবে? স্পিড তো বাড়ল, কিন্তু কাজের মানটা আসলে কেমন? এই প্রোডাক্টিভিটির আড়ালে নীরবে যে টেকনিক্যাল ডেট বা প্রযুক্তিগত ঋণ বেড়ে উঠছে, তার ডেটাগুলো কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। হ্যাঁ, ভেরাকোডের ২০২৫ সালের একটা রিপোর্ট দেখলে আসলে শিউরে উঠতে হয়। তারা ১০০টিরও বেশি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM পরীক্ষা করে দেখেছে। আর ফলাফলটা কি? এআই জেনারেটেড কোডের ৪৫%ই সিকিউরিটি ভালনারেবিলিটি বা নিরাপত্তাজনিত ত্রুটি তৈরি করে। ওয়েট, রিয়েলি? প্রায় অর্ধেক কোডই আনসেফ? একদম তাই। মানে প্রায় অর্ধেক সময়েই এআই এমন কোড লিখছে যা হ্যাকার্সদের জন্য সফটওয়্যারের পেছনের দরজা খুলে দিতে পারে। আর জাভা প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে তো এই ব্যর্থতার হার সবচেয়ে বেশি, প্রায় ৭২%। মাই গড! সোর্সে তো আরও বলা হয়েছে ক্রস সাইট স্ক্রিপ্টিং বা XSS অ্যাটাক ঠেকাতে এআই ৮৬% ক্ষেত্রেই সম্পূর্ণ ব্যর্থ। এক্সএসএস অ্যাটাকটা খুব কমন একটা ইস্যু। হ্যাঁ, একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। ধরুন, একটা ওয়েবসাইটের কমেন্ট বক্সে কেউ সাধারণ টেক্সটের বদলে একটা ক্ষতিকর কোড লিখে দিল। ওয়েবসাইট যদি সেটা না বুঝে এক্সিকিউট করে ফেলে, তাহলে হ্যাকার ইউজারদের ডেটা চুরি করতে পারে। রাইট। আর এআই এই ধরনের সাধারণ লিকগুলো বন্ধ করতেই চরমভাবে ব্যর্থ হচ্ছে। এই যে আপনি টেকনিক্যাল ডেটের কথা বললেন, ব্যাপারটা আসলে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। ক্রেডিট কার্ডের মতো? মানে?
ধরুন এআই আপনাকে আজ খুব দ্রুত কোড লিখে দিয়ে ফিচারটা লঞ্চ করতে সাহায্য করল, যেন আপনি ক্রেডিট কার্ড ঘষে আজই একটা দামি ফোন কিনে ফেললেন। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু কোডের ভেতরে যে সিকিউরিটি হোল জমে থাকলো সেটা হলো আপনার ঋণের ইন্টারেস্ট বা সুদ। 1 বছর পর যখন ওই কোড আপডেট করতে যাবেন, তখন দেখবেন সুদে আসলে সেই ঋণ শোধ করতে গিয়ে আপনার সিনিয়র ইঞ্জিনিয়ারদের নাভিশ্বাস উঠছে। তার মানে ব্যাপারটা অনেকটা এমন যে আপনি খুব দ্রুত কাজ করে এমন একজন রাজমিস্ত্রি ভাড়া করলেন, সে রাতারাতি একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল। হ্যাঁ, কিন্তু সে মেন দরজায় তালা লাগাতেই ভুলে গেছে। আর যখন তাকেই ওই বাড়ির নিরাপত্তা চেক করতে বলা হলো, সে বলল, দারুণ বাড়ি, কোনো সমস্যা নেই। একদম নিখুঁত অ্যানালজি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এই সেলফ টেস্টিং মেকানিজমটা। রাইট, ওই যে গ্রিন চেক মার্কের ব্যাপারটা। হ্যাঁ, এডিটারে একটা সবুজ টিকচিহ্ন দেখে ডেভেলপাররা মিথ্যে নিরাপত্তার অনুভূতি পান। কিন্তু এআই নিজের লেখা কোডের জন্য যে টেস্টিং তৈরি করে, তা শুধু এআই এর নিজস্ব ভুল ধারণাগুলোকেই সঠিক প্রমাণ করে। মানে সে আসল বিজনেস লজিকটা বোঝে না। একদমই না। এর ফলে যেটা হচ্ছে, কোড দ্রুত লেখা হচ্ছে ঠিকই, কিন্তু সেই কোড মেনটেন করা বা ভুল শোধরাতে সিনিয়র ডেভেলপারদের আগের চেয়ে 1.75 গুণ বেশি সময় লাগছে। ওয়াও, মানে প্রোডাক্টিভিটি গেইনটা ওখানেই জিরো হয়ে যাচ্ছে। আর এই যে এআই এর দেখতে সুন্দর কিন্তু ভেতরে ফাঁপা বৈশিষ্ট্য, এটা তো শুধু কোডিংয়ে জগতেই আটকে নেই। না, একদমই না। এটি আমাদের পুরো ডিজিটাল সংস্কৃতিকেই গ্রাস করছে। আর এখানেই জন্ম নিয়েছে সেই নতুন শব্দটি, স্লপ। হ্যাঁ, মেরিয়াম ওয়েবস্টার এবং আমেরিকান ডায়ালেক্ট সোসাইটি কর্তৃক 2025 সালের ওয়ার্ড অব দ্য ইয়ার বা বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে এই স্লপ। এটা আসলে স্প্যামের মতোই অত্যন্ত বিরক্তিকর একটি বিষয়। সোর্সেসে এর প্রধান দুটি বৈশিষ্ট্য বলা হয়েছে। একটা হলো সুপারফিশিয়াল কম্পিটেন্স বা বাহ্যিক দক্ষতা, আর অন্যটি হলো অ্যাসিমেট্রিক এফর্ট বা অসম প্রচেষ্টা। সুপারফিশিয়াল কম্পিটেন্স মানে হলো জিনিসটা দেখতে খুব প্রফেশনাল মনে হয়, কিন্তু ভেতরে আসলে কোনো অর্থ বা সারমর্ম নেই। আর অ্যাসিমেট্রিক এফর্টের বিষয়টা বোধহয় এমন যে বানাতে 1 সেকেন্ড লাগে, কিন্তু যাচাই করতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। এক্স্যাক্টলি। হার্ভার্ডের একটা গবেষণায় উঠে আসা ওয়ার্কস্লপের কথাই ধরুন না। ও হ্যাঁ, অফিসে লম্বা ইমেল লেখার বিষয়টা। রাইট, কর্মক্ষেত্রে এআই দিয়ে 4-5 পৃষ্ঠার অপ্রয়োজনীয় বড় ইমেল বা রিপোর্ট লেখা হচ্ছে, যা পড়ে ঠিক করতে সহকর্মীদের গড়ে 2 ঘন্টা করে সময় নষ্ট হয়। আর সোশ্যাল মিডিয়াতেও তো একই অবস্থা। ফেসবুকে ভিয়েতনাম বা ভারতের মতো দেশ থেকে প্রম্পট দিয়ে তৈরি করা আজব ছবি, যেমন ওই যে শুরুতে বললাম শ্রিম্পড জিজাস বা চিংড়ি যিশু। ওই ছবিগুলো দিয়ে আমেরিকানদের টার্গেট করে টাকা কামানোর বিশাল ব্যবসা চলছে। স্পটিফাইতে দ্য ভেলভেট সানডাউন নামের একটি ভুয়া এআই ব্যান্ডের মাসে 1 মিলিয়ন শ্রোতা তৈরি হওয়া ভাবা যায়। শুধু তাই নয়, গেমিংয়ের ক্ষেত্রে কল অফ ডিউটিতে 6 আঙুল বিশিষ্ট জম্বি সান্তাক্লজ বা ওই যে স্কটল্যান্ডের উইলিস চকলেট এক্সপিরিয়েন্সের ভুয়া বিজ্ঞাপনের কেলেঙ্কারি। হোল্ড অন, আমার এখানে একটা প্রশ্ন আছে। ইন্টারনেটে তো জন্মলগ্ন থেকেই আজে বাজে জিনিস বা স্প্যাম ভর্তি। নাইজেরিয়ান প্রিন্সের ইমেল তো আমরা সবাই দেখেছি। হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই স্লপ কিভাবে সাধারণ স্প্যামের চেয়ে আলাদা হলো? স্প্যাম আর স্লপের মধ্যে মূল পার্থক্যটা ওই অ্যাসিমেট্রিক এফার্টের জায়গাতেই পরিষ্কার হয়। আগে স্প্যাম ছড়াতেও কিছুটা মানুষের কায়িক শ্রম লাগত। মানে বসে বসে ইমেল টাইপ করা বা ছবি এডিট করা? রাইট, একটা খরচ ছিল। কিন্তু এখন জিরো কস্টে সেকেন্ডের মধ্যে লাখ লাখ বাস্তবসম্মত আবর্জনা তৈরি করা যাচ্ছে, যা মানুষের অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। বুঝতে পারছি। আর স্লোপের এই ভয়ঙ্কর প্রভাব তো শুধু হাস্যকর ছবি বা বিরক্তিকর ইমেলের মধ্যে সীমাবদ্ধ নেই। পলিটিক্স আর বিজ্ঞানে এর প্রভাব আরও ভয়াবহ। হ্যাঁ, সোর্সে কিছু রিয়েল ওয়ার্ল্ড ইম্প্যাক্টের উদাহরণ আছে, যা পলিটিক্যাল স্পেকট্রামের 2 প্রান্তেই দেখা যাচ্ছে। যেমন ডোনাল্ড ট্রাম্পের স্টার ওয়ার্সের এআই ছবি বা টেলর সুইফটের ভুয়া এআই এন্ডোর্সমেন্ট, আবার হারিকেন হেলেনের সময় এক ছোট মেয়ের কুকুরছানা হাতে একটি ভুয়া এআই ছবি ব্যবহার করে প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করা হয়েছিল। এগুলো তো গেল সারফেস লেভেলে ম্যানিপুলেশন। এর চেয়েও ভয়াবহ হল র্যাগ পয়জনিং বা আরএজি পয়জনিং। এটা আসলে কি?
মানে ইসরায়েল $6 মিলিয়ন একটি চুক্তি করেছে শুধুমাত্র চ্যাটজিপিটি বা গ্রোকের মতো এআই মডেলগুলোতে তাদের নিজস্ব রাজনৈতিক বয়ান পুশ করার জন্য। তার মানে ডেটাবেসের ভেতরেই সুকৌশলে বায়াসড তথ্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এআই যখন উত্তর খুঁজবে তখন সে ওই ম্যানিপুলেটেড ডেটাই পাবে। একদম ঠিক। আর বিজ্ঞানের ক্ষেত্রে তো পিয়ার রিভিউড জার্নালেও এআই দিয়ে তৈরি বিশাল যৌনাঙ্গ বিশিষ্ট ইঁদুরের অবাস্তব ছবি আর লেখা প্রকাশ পেয়ে গেছে। হ্যাঁ, যাকে বলা হচ্ছে স্কলার স্লপ বা স্কলার স্লোপ। আর এই আবর্জনার পরিমাণ ইন্টারনেটে যখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তখন এআই নিজেই এক অদ্ভুত ফাঁদে পড়ছে। একে বলে মডেল কোল্যাপস। হিয়ার ইজ ওয়্যার ইট গেটস রিয়েলি ইন্টারেস্টিং। মডেল কলাপস ব্যাপারটা কি ওই জেপিজি ছবিকে বারবার সেভ করার মতো? প্রতিবার সেভ করলে ছবির কোয়ালিটি যেমন নষ্ট হয়ে যায়? ঠিক ধরেছেন। এআই যখন ইন্টারনেট থেকে ডেটা নেয় আর দেখে সেখানে আগে থেকেই এআই এর তৈরি করা স্লপ ভর্তি, তখন এআই নিজের আবর্জনা নিজেই খেয়ে ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে। ওয়াও, মানে নিজের ফাঁদেই নিজে আটকে পড়া। হ্যাঁ, সিইউআরএল বা সিইউআরএল এর মতো বড় ওপেন সোর্স প্রজেক্ট এই এআই জেনারেটেড ভুয়া বাগ রিপোর্টের যন্ত্রণায় তাদের বাউন্টি প্রোগ্রামই বন্ধ করে দিয়েছে। আর এই পুরো প্রক্রিয়ায় পরিবেশের যে কি বিশাল ক্ষতি হচ্ছে। একটা সাধারণ চ্যাটজিপিটি কোয়ারিতে 0.3 ওয়াট আওয়ার শক্তি খরচ হয়, যা বড় কোয়ারির ক্ষেত্রে 2.5 ওয়াট আওয়ার পর্যন্ত হতে পারে। এটা শুনতে কম মনে হলেও স্কেলটা চিন্তা করুন। রাইট। সোর্সের ডেটা অনুযায়ী 2035 সালের মধ্যে এআই এর কার্বন নির্গমন পুরো যুক্তরাষ্ট্রের গোমাংস বা বিফ ইন্ডাস্ট্রির সমান হতে পারে। ভয়াবহ একটা ব্যাপার। আমরা এমন একটা ইকোচেম্বার তৈরি করছি যেখানে এআই নিজের তৈরি করা মিথ্যা তথ্য নিজেই শিখছে, আর সেই আবর্জনা তৈরি করার জন্য আমরা পৃথিবীর মহামূল্যবান বিদ্যুৎ ও পানি খরচ করছি। ঠিক। তাহলে এখন প্রশ্ন হল, এই নতুন বাস্তবতায় এই প্রবল স্লোপ আপ এবং টেকনিক্যাল ডেটের বন্যা থেকে বাঁচতে হলে আমাদের টিকে থাকার উপায় কি? সোর্সে মেনশন করা একজন সিটিওর গাইডলাইনে এর বেশ কিছু চমৎকার সমাধান দেওয়া আছে। মানুষের ভূমিকা এখন আর শুধু কোড লেখা বা কন্টেন্ট তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাহলে কি করতে হবে? সিনিয়র ডেভেলপারদের এখন এআই অর্কেস্ট্রেটর হতে হবে। এআই অর্কেস্ট্রেটর? হ্যাঁ, যাদের কাজ হবে এআই এর আউটপুট ভ্যালিডেট করা এবং বৃহত্তর আর্কিটেকচার ঠিক রাখা। সেখানে তো একটা পয়জন পিল টেস্টের কথাও বলা হয়েছে, সেটা কি? এটা হলো এআই সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা তা যাচাই করতে ইচ্ছাকৃতভাবে এআইকে ভুল বা সিকিউরিটি বাগ ফিড করানো। এআই যদি সেটা ধরতে না পারে, বুঝবেন সিস্টেমে গলদ আছে। আচ্ছা। আর খরচের দিকটাও তো দেখতে হবে। হ্যাঁ, তাই লাতিন আমেরিকার নিয়শো ডেভেলপারদের দিয়ে এআই কোড রিভিউ করানোর একটা অর্থনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে। কন্টেন্টের ক্ষেত্রেও তো গুগলের সিনথাইডি বা সিনথাইডের মতো ওয়াটারমার্কিং প্রযুক্তি দিয়ে এআই কন্টেন্ট চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখানে একটা সতর্কবার্তাও ছিল। রাইট, ওই যে ফলস পজিটিভসের বিষয়টা। হ্যাঁ, GPT-0 বা GPT-0-র মতো ডিটেক্টরগুলো প্রায় সাধারণ ছাত্রদের মানুষের লেখা টেক্সটকেও ভুলবশত এআই বলে রায় দিচ্ছে। এতে বেশ ঝামেলা তৈরি হচ্ছে। এই সবগুলো বিষয়কে যদি আমরা একসাথে মেলাই, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায়। কোনটা? এআই যতই উন্নতি করুক না কেন, ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার কোনো বিকল্প নেই। একটা কাজ কেন করা হচ্ছে বা এর পেছনের লজিকটা কি, তা বোঝার জন্য মানুষের প্রয়োজন আগের চেয়ে আরও অনেক গুণ বেড়ে গেছে। রাইট। আমরা যদি পুরো আলোচনার একটা রিক্যাপ করি, জেনারেটিভ এআই সন্দেহাতীতভাবে অসাধারণ এক প্রোডাক্টিভিটি ইঞ্জিন, কিন্তু একে বিনা তদারকিতে ছেড়ে দিলে তা আমাদের টেকনিক্যাল ডেট এবং ডিজিটাল স্লপের এক বিশাল পাহাড়ে ডুবিয়ে দেবে। একদম ঠিক। মানুষের সুপারভিশন ছাড়া এটা আসলে একটা ডাবল এজ সর্ড। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষে এসে শ্রোতাদের জন্য একটা নতুন ভাবনার উদ্রেক করতে চাই। একটা জিনিস ভেবে দেখা যেতে পারে। বলুন। ভবিষ্যতে তো কোড লেখা, ছবি আঁকা বা ইমেল ড্রাফট করার মতো কাজগুলো এআই কোনো খরচ ছাড়াই চোখের পলকে করে দেবে। তাহলে কি অদূর ভবিষ্যতে মানুষের হাতে করা ভুল এবং অপূর্ণতাই হয়ে উঠবে সবচেয়ে দামি লাক্সারি? ওয়াও, এটা একটা দারুণ পার্সপেক্টিভ। হয়তো মানুষ প্রমাণ করতে চাইবেই যে আমি একটি কাজ করতে গিয়ে কষ্ট করেছি এবং সময় নিয়েছি, আর সেই প্রমাণযোগ্য মানসিক প্রচেষ্টা বা প্রুভেবল হিউম্যান এফোর্টই হবে আগামী দুনিয়ার সবচেয়ে বড় স্টেটাস সিম্বল। সত্যি,
নিখুঁত যন্ত্রের ভিড়ে ওই অপূর্ণতাই হয়তো মানুষের সিগনেচার হয়ে দাঁড়াবে। আমাদের ভেবে দেখা উচিত আমাদের নিজস্ব কাজে এআই ব্যবহারের ক্ষেত্রে আমরা কতটা সতর্ক এবং সমালোচনামূলক হতে পারছি। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।